মাস শেষ হইতে ধ্রুব টের পেল সামনের দিনগুলো তার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। যদি না এর মধ্যে সে আরেকটা টিউশনি জোগাড় করতে পারে। সামনের মাসে ফাইনাল পরীক্ষা ধ্রুবর, ভার্সিটির ফি বাবদ অনেকটা টাকা খরচ হয়ে গেছে। এরপর আবার ফ্রিজ কিনতে হয়েছে। ফ্রিজ কেনার পর ধ্রুবর জমানো টাকা ছিল 9,000 টাকা। বেতন আর 2টা টিউশনি থেকে পাচ্ছে 22,000 টাকা। বাসা ভাড়া দিতে হচ্ছে 15,000 টাকা। এর উপর মাসে বিদ্যুৎ বিল যায় প্রায় 1,000 টাকা। ধ্রুবর ভাড়া যায় মাসে 2,000। বাকি 4,000 টাকা দিয়ে সারা মাস চালাতে হয়। প্রতিদিন খাবারে মাছ মাংস না থাকলে ধ্রুবর কেমন লজ্জা লজ্জা লাগে। তার মনে হয় সে শালুককে ভালো রাখতে পারছে না। শালুক হয়তো এসব নিয়ে খেতে পারছে না আরাম করে। খাবারের সময় ধ্রুবর বেশ খারাপ লাগে। ইদানিং সকালে আর রাতে খেতে বসলে ধ্রুব মাছ মাংস খেতে চায় না। শালুক বুঝতে পারছে না ধ্রুবর সমস্যা কোথায়। বাসায় আসলে ধ্রুবর চেহারায় কেমন চিন্তার ছাপ দেখতে পায় শালুক। কিন্তু কেন এত চিন্তা করছে ধ্রুব, সেটাই বুঝে উঠতে পারছে না শালুক। ধ্রুবর এই চিন্তিত চাহনি শালুকের সহ্য হচ্ছে না। ভীষণ কান্না পায় শালুকের। ধ্রুবকে এভাবে বিমর্ষ হয়ে থাকতে দেখলে ধ্রুব হন্য হয়ে আরেকটা টিউশনি খুঁজছে, কিন্তু কিছুতেই সময় মিলছে না তার। দ্রব্যমূল্যের বাজারে 4,000 টাকায় নিজেদের সংসার চালানো ও ধ্রুবের জন্য কঠিন হয়ে পড়েছে। রাতে ধ্রুব বাসায় এলে শালুক আজ মুখ ফুলিয়ে রাখলো। বিকেলে শালুক নিজে রান্না করেছে। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে শালুকের কেমন অরুচি ধরে গেছে খাবারে। শালুক আজ আলু ভর্তা, সিম ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিল। বিকেল ধরেই আস্তে আস্তে সব আয়োজন করেছে শালুক। আর শালুকের এই আয়োজনের সবচেয়ে বড় সহায়ক ছিল ইউটিউব। মায়ের থেকে শুনেছে বাহারি রকমের ভর্তা, খুদের ভাত ধ্রুবর ভীষণ পছন্দ। সেটা দেখে শালুক ইউটিউব থেকে ভর্তা রেসিপি দেখতে লাগলো। দেখে তার নিজের ইচ্ছে হলো ভর্তা দিয়ে ভাত খেতে। তার উপর কয়েকদিন ধরেই মাছ মাংস খেয়ে শালুকেরও অরুচি এখন। ধ্রুব বাসায় এসে চেঞ্জ করে নিল। শালুকের গম্ভীর মুখখানা দেখে শঙ্কিত হয়ে গেল। শালুককে চিবুক তুলে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? শালুক মাথা নাড়িয়ে জানালো না। ধ্রুব আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? শালুক বলল, কিছু হয়নি, এমনিই ভালো লাগছে না। ধ্রুব তারিখ হিসেব করলো। বাড়ি থেকে এসেছে বেশ কয়েকদিন হয়ে গেছে। সে জানা হয়তো বাড়ির কথা মনে পড়ছে। ধ্রুব জিজ্ঞেস করলো, বাড়ির জন্য মন খারাপ লাগছে? শালুক, বাড়ি যেতে চাও? শালুক আগের মতো গম্ভীর হয়ে বলল, না। ধ্রুব আবারও চিন্তা করলো কিছুক্ষণ, তারপর আস্তে করে জিজ্ঞেস করলো, তোমার কি অন্য কোনো সমস্যা হয়েছে? ন্যাপকিন শেষ হয়ে গেছে? শালুক লজ্জা পেল না মোটেও। তেমনি আগের সুরে বলল, না। ধ্রুব আর ভেবে পেল না তাহলে কি হতে পারে। শালুকের পাশে বসে পড়ল। ধ্রুব শালুকের বাম হাতের আঙ্গুল নিজের আঙ্গুলের মধ্যে রেখে বলল, কি হয়েছে তাহলে শালুক? এবার মন খারাপ করে আছো কেন? তোমার মন খারাপ হলে আমার পুরো পৃথিবী অন্ধকার মনে হয়। তোমার মুখের হাসি আমার পৃথিবীকে আলোকিত করে তোলে। জেনেও কেন তুমি এরকম করে আছো বলো? সারাদিন পরে বাসায় এসে তোমার মলিন মুখ দেখলে মনে হয় আমি বুঝি ব্যর্থ। রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারছি না। নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয় শালুক। শালুক ধ্রুবর দিকে তাকিয়ে বলল, এই যে কয়েকদিন আপনি মন খারাপ করে থাকেন, আপনার হাসির আড়ালে ফুটে ওঠে গভীর চিন্তা, তখন আমার কেমন লাগে? আপনি তো সারাদিন বাহিরে থাকেন, কাজে ব্যস্ত থাকেন। আমার সময় কিভাবে কাটে বলেন? আমার পড়া শেষ হয়ে গেছে সব বিষয়। বই নিয়ে বসলে আপনার চিন্তিত চাহনি বেসে ওঠে মনের পর্দায়। সারাদিন ধরে অপেক্ষায় থাকি কখন আপনি বাসায় আসবেন। আমি চাতকের মতো আপনার অপেক্ষায় বসে থাকি, কিন্তু আসলে দেখি আপনার চিন্তাযুক্ত মুখ। তখন আমার অবস্থা কেমন হয় তা ভেবে দেখেছেন আপনি? আপনি হয়তো আমি হয়তো আপনাকে ততটুকু ভালোবাসতে পারিনি যতটুকু আপনি আমাকে ভালোবেসেছেন। কিন্তু বিশ্বাস করেন, আপনার ভালোবাসা মহাসাগর সমান হলে আমার ভালোবাসা যদি বিন্দু সম হয়, তাও আমার কাছে আমার দিক থেকে সর্বোচ্চ। সেখানে আমারও ঠিক এরকম কষ্ট হয়। আমি আপনাকে বলতে পারি না। ভাবি আজ না হয় কাল ঠিক হয়ে যাবে। কিন্তু বিগত কয়েকদিন ধরেই দেখছি এই অবস্থা। আমার আর সহ্য হচ্ছে না।
ধ্রুবর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। শালুককে বুকে নিয়ে বলল, আমার বোকা ফুলের যে আমার জন্য এত কষ্ট হয় তা তো আমি আগে বুঝিনি। বুঝলে কিছুতেই তাকে কষ্ট করতে দিতাম না আমি। এই যে দেখো আমি এখন হাসছি। আর এরকম হবে না শালুক। শালুক ধ্রুব চোখের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে তার নিজের চোখ জ্বলে টইটুম্বর হয়ে গেল। ধ্রুব আস্তে একটা ফু দিতেই দুই চোখ থেকে দুফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। ধ্রুব দুই হাত পেতে তা তুলে নিল। তারপর মুচকি হেসে বলল, আমার রাজরানীর চোখের এক ফোঁটা জলও যে আমার হৃদয়কে রক্তাক্ত করে দেয়। মনে হয় যেন কোনো এক অদৃশ্য তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আমার হৃৎপিণ্ড। শালুক বলল, তাহলে আমাকে বলেন, কেন আপনার মন এত খারাপ ছিল? কি নিয়ে এত চিন্তায় আছেন আপনি? ধ্রুব হেসে বলল, কিছু না শালুক, আমার সব চিন্তাই তোমাকে নিয়ে। কিভাবে তুমি খুশি থাকবে এটা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো চিন্তা নেই। শালুক ধ্রুবর হাত চেপে ধরে বলল, আমি আপনার সহধর্মিণী, আপনার অর্ধাঙ্গিনী। আপনার সমস্যা মানে আমার সমস্যা, আপনার কষ্ট মানে আমার কষ্ট। আমার কষ্টের ভাগিদার যেমন আপনি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারবে না, তেমনি আপনার সকল কষ্ট চিন্তা ভাবনার অর্ধেক ভাগিদার আমিও। আমাকে বলেন, আপনার কি হয়েছে? ধ্রুব মুচকি এসে বলল, আমার শালুক তো দেখে মাশাআল্লাহ অনেক বুঝদার হয়ে গেছে, অনেক বুঝিয়ে কথা বলতে শিখেছে। বিশ্বাস করো, আমি তোমার চিন্তাই করছি কিভাবে তোমাকে ভালো রাখতে পারবো, এটাই ভাবছি শুধু। মনে হচ্ছে আমি তোমাকে সেভাবে রাখতে পারছি না যেভাবে চাচা চাচি তোমাকে যত্নে রাখতো। আমার সেই সামর্থ্য এখনো হয়নি। এই ব্যাপারটা আমাকে ভীষণ পীড়া দেয়। শালুক বলল, আপনি আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যত্ন করে রাখছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রীও তার স্বামীর থেকে এই ভালোবাসা পাচ্ছে না। আমার কোনো অসুবিধা হচ্ছে না কোনো কিছুতে। জানি না জীবনে কোনো দিন কোন পুণ্য করেছি নিজের অজান্তে। তার বিনিময়ে আল্লাহ আমার জোড়া আপনার সাথে মিলিয়ে দিয়েছে। ধ্রুবর বুকের ভেতর কেমন খুশির জোয়ার বইতে লাগলো শালুকের কথা শুনে। তার মানে তার শালুক তাকে পেয়ে সুখী। ধ্রুব মনে মনে আল্লাহকে বলল, এই মেয়েকে যেন আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খুশি রাখতে পারি। আমার আর কিছু চাওয়ার নেই। ধ্রুব এক হাতে ধুয়ে রান্নাঘরে গেল। ডাকনা দিয়ে সব কিছু ডেকে রাখা দেখে ধ্রুব ডাকনা সরিয়ে দেখতে লাগলো। এত রকমের ভর্তা দেখে চমকে গেল ধ্রুব। সেই সাথে তার জিভে জল চলে এলো। শালুকের পাশে এসে জিজ্ঞেস করলো, এত কিছু কেন করতে গেলে তুমি? হাত জ্বলছে নিশ্চয়ই। শালুক হেসে বলল, হাতে পলিথিন পেঁচিয়ে নিয়ে করেছি। আপনি খুশি হননি? আমি জানি বর্তা আপনার প্রিয়। ধ্রুব হাসলো। তারপর বলল, বাহ, আমার বউ দেখে আমার পছন্দ অপছন্দ নিয়েও ভাবনা রয়েছে। আমার কেমন আনন্দ লাগছে তুমি বুঝবে না শালুক, আমি ভীষণ খুশি। তবে এত কিছু করার দরকার ছিল না, একটা বর্তা হলেই আমার হতো। দুজন মিলে পরম তৃপ্তি নিয়ে রাতের খাবার খেলো। শালুক ধ্রুবর কাজ ঘেঁষে ঘুমালো। আদুরে বিড়ালের মতো ধ্রুবর গায়ের সাথে লিপটে গেল ঘুমের ঘোরে। ঠান্ডা পড়ছে জাঁকিয়ে। ধ্রুব বুকের মধ্যে টেনে নিল শালুককে। তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। আদনান বাড়িতে ফিরল ১ মাস ১৫ দিন পরে। আদিবা বেগম আদনানকে বসার রুমে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। তারপর তেড়ে গিয়ে বললেন, কেন এসেছিস সেই বাড়িতে? তোকে কে ঢুকতে দিয়েছে? আদিবা বেগমের চিৎকারে হাসনা বেগম ছুটে এলেন। বড় জাকে জড়িয়ে ধরে বললেন, আমি ওর জামিন করে ছাড়িয়ে এনেছি ভাবি। আপনার পায়ে পড়ি, আপনি ওকে কিছু বলবেন না। আমি জানি ভাবি আপনার কেমন বুক পড়ে ওর জন্য। ভাবি, আদনান এই বাড়ির বড় ছেলে, সবার আগে ওই তো আমাকে সাথী বলে ডেকেছে। ও হয়তো অনেক বড় অন্যায় করেছে, কিন্তু তাই বলে বাড়ির ছেলেকে এতদিন জেলে থাকতে দেখতে আমার নিজেরই কষ্ট হচ্ছে। সেখানে আপনার কি কষ্ট হচ্ছে তা আমি টের পাই ভাবি। আপনার নির্গুণ রাত চোখের নিচের কালো দাগ সাক্ষী দেয় আপনার মনে প্রচণ্ড যন্ত্রণা। আর যার জন্য ওকে জেলে যেতে হয়েছে সে তো এখানে নেই। এখন তাহলে কেন ছেলেটা কষ্ট পাবে? শয়তানের ধোঁকায় পড়ে মানুষ ভুল করে। আদনান হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এতদিনে। ওকে আর শাস্তি দিয়েন না। আদিবা বেগম হাসনা বেগমকে ছেড়ে দিয়ে আদনানের সামনে এসে দাঁড়ালেন। তারপর হঠাৎ করেই আদনানের চুলে খামচি দিয়ে ধরে বললেন, এক্ষুনি ক্ষমা চা তুই হাসনার পায়ে ধরে। তোকে দুধ কলা দিয়ে সবাই আদর করে পুষেছে পরিবারের বড় ছেলে বলে, কিন্তু তুই সেই কালসাপে হয়ে ছবল দিলি বাড়ির মেয়েকে।
ক্ষমা চা, তোর চাচির পা ধরে। ওর জায়গায় আমি থাকলে জীবনেও তোকে ছাড়িয়ে আনতাম না। আদনান মাথা নিচু করে বলল, জানি মা, এটুকু বুঝতে পারছি এতদিনে সবাইকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। আমি আর দেশে থাকবো না মা, তোমাদের সবাইকে সুখী করতে সিদ্ধান্ত নিয়েছি, বাহিরের দেশে চলে যাব। তখন আর তোমাদের কারো আমাকে নিয়ে ভয় পেতে হবে না। আমার একটাই আফসোস মা, আমার মনের কথাটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারিনি। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। শীতের তীব্রতা বাড়তে লাগলো। এরই মধ্যে ধ্রুবর ফাইনাল পরীক্ষা শেষ হলো। বন্ধুদের থেকে বেশ কিছু টাকা পয়সা ধার করতে হলো ধ্রুবকে। যে সময় শালুকের টাইফয়েড হলো, ধ্রুব তখন দিশেহারা অবস্থা। শালুক একা বাসায় থাকে, এদিকে নিজের পরীক্ষা, চাকরি, টিউশন। কি করবে ধ্রুব ভেবে উঠতে পারল না। শেষে ঠিক করলো শালুকে সুস্থ হওয়া পর্যন্ত একজন মহিলা রাখবে বাসায়। ধ্রুবের অনুপস্থিতিতে সে যাতে শালুককে দেখে রাখতে পারে। কিন্তু বললেই তো হয়ে যায় না কোনো কাজ। কাকে রাখবে, যাকে রাখবে, সে কতটুকু বিশ্বস্ত তাও তো জানতে হবে। শেষে ধ্রুব বাড়িওয়ালার কাছে গেল। তাকে নিজের সমস্যা খুলে বলতেই তিনি তার বাসায় কাজ করে এরকম একজন মহিলাকে পাঠালেন। তার কাজ হচ্ছে শালুককে সময় মতো ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, শালুকের কিছু লাগলে এগিয়ে দেওয়া, এতটুকুই কাজ তার। প্রায় 12 দিনের জ্বরে শালুকের চেহারা মলিন হয়ে গেছে, মাথার চুল সব ঝরে পড়েছে, ভীষণ শুকিয়ে গেছে শালুক। ধ্রুবের ভীষণ কষ্ট হয় শালুকের দিকে তাকালে। একে দিকে হাতে টাকা পয়সার টানাটানি, আবার অন্যদিকে শালুকের চিকিৎসা। বাসায় একজন মহিলা রাখায় তার মাসিক 7,000 টাকা বেতন। তো ধ্রুব তবুও নিজেকে সামলে নিল, কিছুতেই ভেঙে পড়বে না বলে বারবার নিজেকে নিজে বুঝাতে লাগলো। বিপদে যিনি দেয় তিনিই আবার বিপদ থেকে মুক্ত করেন। রোজ বাসায় যাবার সময় ধ্রুব ফল নিয়ে যায়, নিজের হাতে কেটে শালুককে খাওয়ায়। দিনে নিজে থাকতে পারে না যখন ঘন্টায় ঘন্টায় কল দিয়ে জিজ্ঞেস করে শালুক কি খেলো না খেলো। অভাব অনটন, প্রেম, ভালোবাসা সব কিছু নিয়ে দুজনে দিন কেটে যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে সমস্যা দেখা দিল অন্য জায়গায়। বাড়িওয়ালা বাসা ভাড়া আরো 2,000 টাকা বাড়িয়ে দিল। সেই মুহূর্তে ধ্রুবর মনে হলো পায়ের নিচের মাটি সরে গেছে তার। এমনিতে প্রায় 22-23,000 টাকার মতো ধার করতে হয়েছে, কিন্তু বাড়ি ভাড়া আরও বাড়ানোর জন্য সংসার খরচ 4,000 থেকে নামিয়ে 2,000 আনতে হলো। শালুকের এই মুহূর্তে পুষ্টিকর খাবার দরকার একদিকে। ধ্রুব টিউশনি শেষ করে রাস্তার পাশে বসে রইল। এই মুহূর্তে তার মনে হচ্ছে তার চাইতে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার পরেও তাকে ভালো রাখতে পারছে না সে। হতাশায় নিমজ্জিত হলো ধ্রুব। বাসায় যাওয়ার মতো অবশিষ্ট শক্তিও যেন তার দেহে নেই। অনেকক্ষণ পথে বসে থাকার পর ক্লান্ত দেহটাকে টেনে নিয়ে গেল কোনো মতে। শালুক জেগেছিল ধ্রুবর অপেক্ষায়। শালুকের শরীর এখন আগের চাইতে অনেকটা ভালো। ধ্রুবর আসতে দেরি হচ্ছে দেখে আজ নিজেই রান্না করেছে শালুক। বেশি কিছু রান্না করতে পারেনি। ভাত, ডাল, বেগুন দিয়ে শুটকি আর বেগুন ভর্তা বানিয়েছে। ধ্রুবর হঠাৎ করে মনে হলো এখন তো রান্না করতে হবে। এত দেরিতে রান্না করলে শালুক কখন খাবে? নিজের উপর ভীষণ রাগ উঠল ধ্রুবর। এতটা বেখেয়ালি হলো কী ভেবে সে? এটাই ভেবে ফেলো না কেন এতক্ষণ বাহিরে সময় নষ্ট করলো। পরের মুহূর্তে ঠিক করলো শালুকের জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসবে, নয়তো শালুকের খাওয়ার খুব দেরি হয়ে যাবে। ধ্রুবকে আবারও বের হতে দেখে শালুক আটকালো। সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন এখন আবার? এমনিতেই তো দেরি করে বাসায় ফিরেছেন। ধ্রুব মাথা চুলকে বলল, একটু বাহিরে যাচ্ছি, রান্না করতে তো দেরি হয়ে যাবে, তোমারও খেতে দেরি হবে, তখন তোমার জন্য খাবার নিয়ে আসি কি? শালুক হাত চেপে ধরে বলল, কোনো দরকার নেই, আমি রান্না করেছি, আজ আসুন খাবার খাবো। ধ্রুব তাকিয়ে রইল শালুকের দিকে, তারপর বলল, তোমার রান্না করার কি দরকার ছিল? তোমার শরীর এখনই ঠিক হয়নি শালুক, ডিম সিদ্ধ করেছো? শালুক মাথা নাড়িয়ে জানালো, করেনি। ধ্রুব কথা না বাড়িয়ে চুলে ডিম সিদ্ধ দিল। তারপর ঢাকনা সরিয়ে দেখলো শুটকি রান্না করেছে শালুক। হতভম্ব হয়ে গেল ধ্রুব। বাহিরে এসে জিজ্ঞেস করলো, সত্যি তুমি রান্না করেছো শালুক? শালুক বলল, এত অবাক হওয়ার কি আছে? আমি কি রান্না করতে পারি না নাকি? খুব ভালো না হলেও তো কিছুটা পারি।
খাওয়া যায় আমার রান্না। আপনার মতো হয়তো সেরা রাঁধুনি না আমি। ধ্রুব হতবাক হয়ে আবারও জিজ্ঞেস করলো, সত্যি তুমি রান্না করেছো? শালুক বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি? ধ্রুব মুচকি হেসে বলল, তুমি শুটকি রান্না করেছো শালুক? এটাই তো আমার জন্য আশ্চর্যের ব্যাপার। শালুক মাথা নিচু করে বলল, আপনার তো অনেক প্রিয় একটা খাবার, তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি। হালাল খাবারই তো এটা, তাহলে কেন এত নাক ছিটকে? সেজন্যই রান্না করেছি। ধ্রুব হাসলো, তারপর বলল, আমি জানি শালুক, তুমি কেন আজ শুটকি রান্না করতে চেষ্টা করেছো। ফ্রিজে মাছ মাংস কিছুই নেই। শালুক ধরা পড়ে গিয়ে মাথা নিচু করে ফেললো, তারপর বলল, আমার আর খেতে ইচ্ছে করে না এসব। প্রতিদিন কিভাবে মানুষ মাছ মাংস খেতে পারে আপনি বলুন? আপনি নিজেও তো পারেন না, প্রতিদিন আমাকে খাওয়ান, নিজে খান না। ধ্রুব চুপ হয়ে গেল। শালুক আস্তে করে বলল, ভাড়া বাড়িয়েছে বলেছে আপনাকে? ধ্রুব চমকে জিজ্ঞেস করলো, তোমাকে এই কথা কে বলেছে? শালুক মুচকি হেসে বলল, বাড়িওয়ালা আন্টি এসেছে বিকালে, উনি বলেছেন। ধ্রুবর খাবার সাজাতে সাজাতে বলল, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আমি আছি তো। শালুক খেতে খেতে বলল, আপনার তো একটা টিউশন ছেড়ে দিতে হয়েছে। আমি আজকে বসে বসে হিসাব করেছি, আর আজকে জীবনের বড় হিসাব মেলাতে পেরেছি। আপনার চিন্তার কারণ বের করতে পেরেছি। ধ্রুব খাওয়া বন্ধ করে বলল, কি বলছো তুমি? শালুক হাসলো। জ্বরে কোটরে ঢুকে যাওয়া চোখের নিচে কালি জমেছে শালুকের। চোখ বড় বড় লাগছে আগের চাইতে এখন। ধ্রুবের মনে হলো এই বুঝি বনলতা সেনের সেই ফাঁকির বাসার মতো বড় বড় চোখ। হেসে শালুক বলল, আপনি আবারও নিশাকে পড়ানো শুরু করেন। ধ্রুব চোখ মুখ শক্ত করে বলল, বাজে কথা বলবে না শালুক। শালুক বলল, আপনার মেইন চিন্তা তো এটাই, উপার্জন কমে গেছে, তার উপর সামনের মাস থেকে ভাড়া দিতে হবে 17,000 টাকা। আমি বুঝতে পারছি আপনার মানসিক পেরেশানি কতটা এই মুহূর্তে। তার মধ্যে আমারও এরকম জ্বর হলো, নিশ্চয়ই আপনাকে অনেক দাঁড় দেনা করতে হয়েছে। এই সময় এত খরচের মধ্যে আমার জন্য একজন বাড়তি মানুষ রাখতে হয়েছে। আমি খুব ছোট নই যে এসব বুঝবো না। ধ্রুব খাওয়া শেষ করে বলল, এতটা বড় হয়ে যাওনি যে এত চিন্তা তোমার করতে হবে এই সময়। আমি আছি তো, আমাকে ভাবতে দাও। খাওয়ার পর শালুকের ওষুধ এনে খাইয়ে দিল ধ্রুব বিছানায় শুয়ে। তারপর বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক, তোমাকে কোনো লেডিস হোস্টেলে উঠিয়ে দেই, আমি আমার হলে চলে যাব। শালুক হতবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আপনার কাছ থেকে এক চুল দূরেও আমি যাব না, এসব চিন্তা বাদ দিন আপনি। ধ্রুব হাসল, কম্বল মুড়ি দিয়ে শুয়ে বলল, কাছেও তো আসো না আমার। শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে, তারপর ধ্রুবর মুখে মাথা রেখে বলল, এই যে কাছে আসি। ধ্রুব শালুকের হাত চেপে ধরে বলল, আরও কাছে আসা যায় না? যত কাছে আসলে দুজন মিশে একাকার হয়ে যেতে পারবো। শালুক লজ্জা পেয়ে মাথা চুলকালো ধ্রুবর বুকে, ফিসফিস করে বলল, ভীষণ ঠান্ডা পড়ছে। ধ্রুব শালুকের মতো ফিসফিস করে বলল, তাহলে আরও ঠান্ডা লাগুক তোমার শালুক, ভীষণ ভীষণ ঠান্ডা লাগুক, যাতে আমি হই তোমার উষ্ণতার চাদর। প্রথমবারের মতো দুজনের মধ্যে ভীষণ ভালোবাসার লেনাদেনাও হলো। প্রবল শীতের রাতে দুজনে একে অন্যকে উষ্ণ করে তুলতে লাগলো। সেই রাতে তৃপ্ত হলো দুজনের চাতক মন। শালুক সকালে ধ্রুবকে বকতে লাগলো, ধ্রুব হাসতে লাগলো। এক অজানা সুখে ধ্রুবর দেহ মন তৃপ্ত হয়ে আছে। সোয়েটারের ওপর শালুক চাদর জড়িয়ে নিল, তবুও যেন শীত কমছে না তার। ধ্রুবকে সে কথা বলতে ধ্রুব হেসে বলল, আসো তাহলে, আবারও উষ্ণ করে দেই তোমাকে। শালুক লজ্জায় লাল হয়ে বলল, দূর, আপনি ভীষণ খারাপ, এর চাইতে ভালো আমাকে লেডিস হোস্টেলে উঠিয়ে দিন। ধ্রুব শালুকের পাশে বসে হেসে বলল, এখন যে আমি কিছুতেই তোমাকে ছাড়ব না বোকা ফুল। ফুলটাকে অন্যত্রে পাঠিয়ে দিলে রাতে তার শীত করলে আমি তো তার শীত দূর করতে পারবো না। এখন যে তোমাকে আরও শক্ত করে বেঁধে ফেলতে ইচ্ছে করছে নিজের সাথে। শালুক বলল, একটা কথা বলি, রাগ করবেন না বলুন। ধ্রুব বলল, আচ্ছা বলো। শালুক বলল, আমরা এই বাসাটা ছেড়ে দিই। এত বড় বাসার তো আমাদের কোনো দরকার নেই, তাই না? আমরা দুজন মানুষ, একটা রুম হলেও আমাদের চলে যাবে। অযথা 17,000 টাকা ভাড়া দিয়ে থাকার কি দরকার তাহলে? ছোট একটা বাসা নিন আপনি, এক রুমের হলে আরও ভালো হয়, এতে করে আমাদের সব দিক দিয়েই সুবিধা হবে। ধ্রুব অপলক তাকিয়ে থেকে বলল, অনেক বড় হয়ে গেছিস তুই শালুক,
তোর মনে আছে ছোটবেলায় এই তুই ভীষণ জেদ করতি আমার ছাদে একটা রুম আছে, তোর নেই কেন, এটা নিয়ে তুই বলতি তোর ভীষণ বড় রুম লাগবে, জোর করে ছাদের একটা ঘর দখল করেছিস তুই। আর আজ সেই তুই কি সুন্দর করে বলছিস একটা ছোট রুম হলেই চলবে। সময় কেমন করে খেলে মানুষকে নিয়ে, তাই না শালুক? ছিলি কোথায়? রাজবাড়িতে। আমার জন্য তোকে এখন থাকতে হচ্ছে গাছতলায়। শালুক ধ্রুবর কাঁধে মাথা রেখে বলল, সেখানে আমি রাজকন্যা ছিলাম, অতিথি ছিলাম। সেই রাজমহল আমার আজীবনের জন্য ছিল না। এখন আমার যা আছে তা একান্তই আমার। এখানে আমি রানী, সর্বাধিকারী এই রাজ্যের। এটাই যে আমার জন্য চিরস্থায়ী ঠিকানা। আপনি সাথে থাকলে আমি সব জায়গায় সব পরিবেশে থাকতে পারবো। আপনিও তো ছিলেন সেই রাজ্যের যুবরাজ। আপনার যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে, আমার কেন থাকবে না? ধ্রুব একটা চুমু খেয়ে বলল, কথা দিচ্ছি শালুক, একদিন একটা রাজবাড়ি করে দিব তোমায়। সেদিন আর ধ্রুব শোরুমে গেল না। বহুদিন পর দুজন বের হলো বাহিরে, একই সাথে কিছুটা ঘোরাঘুরিও হবে, বাসা দেখাও হবে। এবার আর রেস্টুরেন্টে যাওয়া হলো না। টং দোকানে চা রুটি ফুচকা চটফুটি খেয়ে আনন্দ চিত্তে দুজন বাসা খুঁজে বের করলো। পরের মাসে ছোট এক রুমের একটা রুম, একটা কিচেন, একটা ওয়াশরুম একটা বাসায় উঠলো ধ্রুব আর শালুক। এখানে ভাড়া 8,000 টাকা। ধ্রুবর অন্য ব্যাপারটা স্বস্তিদায়ক, প্রায় 9,000 টাকার ব্যবধান। তবে সমস্যাটা হচ্ছে বাসাটা একটু বেশি ভেতরের দিকে। শালুকের সেসব নিয়ে কোনো সমস্যা নেই, বরং শালুক ভীষণ আনন্দিত, কেননা এখানে এরকম অনেকগুলো ফ্ল্যাট আছে একই ফ্লোরে। সবাই তাদের মতো করে থাকছে, জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে সবাই। সকাল হতেই শুরু হয় সব ফ্ল্যাটের বাসিন্দাদের কথাবার্তার শব্দ ভেসে আসে, বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসে। কর্মমুখর মানুষ সাত সকালে বের হয়ে যায় নিজের জীবিকার তাগিদে। শালুকের পরীক্ষার সামনের মাসে শুরু হবে। শালুক সারাদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করে, বিকেলে রাতের জন্য রান্না করে, সন্ধ্যায় শালুকের কাছ থেকে আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা আসে। সবাই মিলে গল্প করে। যখন শালুকের মনে হয় এরা সবাই যেন তার মতো কত চেনা। এই এক অন্য জীবন, যেন অন্যরকম অনুভূতি। একজন এক জেলা থেকে এসেছে, সবার কথাবার্তা আলাদা, রান্না বান্নার নিয়ম আলাদা, চলাফেরার নিয়ম আলাদা। একটাই মিল সবার মধ্যে, সবার একই রকম আর্থিক অবস্থা। সবাই খেয়ে পরে বেঁচে থাকার স্বপ্ন দেখে, কেউ বিলাসিতা করতে যায় না এখানে। শালুক দেখলো এখানের মানুষগুলো কি নির্দ্বিধায় প্রতিদিন মাছ মাংস না খেয়েও স্বামী সন্তান নিয়ে হাসি খুশি থাকছে। এক পদ তরকারি দিয়ে, একটা ভর্তা, একটা ডাল দিয়ে খেয়ে খুশি মনে একে অন্যের কাছে তা বলতে তাদের মধ্যে কোনো জড়তা নেই, লজ্জা পায় না কেউ নিজেদের দৈনন্দিনতা স্বীকার করতে, কেউ কাউকে বড় করতে চায় না, কার কি আছে সেসব নিয়ে প্রতিযোগিতা হয় না। এরা সবাই যেন সবার ভীষণ আপন। শালুকের মনে পড়ল আগের বাসার কথা। তার টাইফয়েড হবার পর বাড়িওয়ালার বউ প্রতিদিন বিকেলেই তাদের বাসায় আসতো গল্প করতে। যেহেতু তার বাসায় কাজ করা মহিলাটি, তার নাম দিলারা, শালুকের দেখাশোনা করছে সেই সুবাদে আসতেন তিনি। এলেই জিজ্ঞেস করতেন কি রান্না করেছে, আজকে কি দিয়ে খেয়েছে শালুকরা। তারপর শুনেন নাক কুচকে বলতেন, আজ তারা বড় কাতলা মাছ এনেছেন, কোনোদিন গরুর মাংসের বিভিন্ন আইটেম, কখনো বড় ইলিশ মাছ। আফসোস করে দিলারাকে বলতেন, আহারে দিলারা, বাসায় থাকলে তো খেতে পারতি, আজকে আমরা এই রান্না করেছি সেই রান্না করেছি। দিলারা মলিন মুখে হেসে বলতো, বড় লোকের বাসার খাওন দাওন আর এই গরিবের বাসার খাওন কি একরকম হয় আপা? কিসের লগে আপনি কি তুলনা করেন? লজ্জায় তখন শালুকের চেহারা বিবর্ণ হয়ে যেত। নতুন শাড়ি জুয়েলারি পরে বাড়িয়ালি এসে শালুক তখন এক মনে আল্লাহকে ডেকে যেত। শাড়ির দাম কত, কোন ব্র্যান্ডের শাড়ি, জুয়েলারি কই থেকে নয়, এসবের ফিরিস্তি শুনিয়ে বলতেন, তোমার তো এসব নেই মনে হয় শালুক, তোমার কানের এই ছোট দুল ছাড়া তো আর কিছুই দেখিনি কখনো পড়তে। তোমার বরকে বলো না কি, তোমাকে টাকা পয়সা দেয় না সে? আমার এসব দেখো, এগুলো আমি গত শুক্রবারে কিনে এনেছি নিজে গিয়ে। শালুকের রাগ হতো ভীষণ। সে যেভাবে আছে সেভাবেই তো সে সুখী, সে তো উচ্চাশা করছে না, তবুও কেন উনি এসব কথা বলতেন? এই যে ধ্রুব বাসায় ফেরার সময় মনে করে শালুকের জন্য একটা পাঞ্চ ক্লিপ, একটা ফুলের মালা, একটা গোলাপ ফুল, এক মুঠো কাছের চুড়ি, এক জোড়া পায়েল, এসব কিনে আনে নিজে থেকে। এসব পেয়ে শালুক যে পরিমাণ সুখ পায় তা কি 2 ভরি ওজনের কানের দুলের মধ্যে পাবে? 14-15 হাজার টাকা দিয়ে শাড়ি কিনে এনে পাবে?
প্রিয় মানুষটা ভালোবেসে যা এনে দেয় তার চাইতে কি নিজের কেনা 1000 টাকা দামের জিনিসটা বড় হয়ে যায় কখনো? এই শোক অতিষ্ঠ হয়ে শালুক একদিন জবাব দিল, আন্টি আঙ্কেল কি নিচ থেকে আপনার জন্য কিছু কিনে আনে না? নিজে পছন্দ করে? বাড়িওয়ালি ইতস্ত করে বলল, আরে ওর সময় কোথায়? আমারও ওর পছন্দ ভালো লাগে না, ও এসব কেনাকাটা করতে পারে না ভালো করে, আমি নিজেই কিনি নিজের পছন্দে। শালুক হেসে বলে, আমার বর আমাকে ভালোবেসে আমার কথা মনে করে একটা গোলাপ এনে দেয় যখন। বিশ্বাস করেন আন্টি, মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে সুখী নারী আমি। আমাদের সংসারে হয়তো বিলাসিতা করার মতো কিছু নেই, কিন্তু সুখী হওয়ার মতো অনেক কিছু আছে। মাঝরাতে আমি আমার বরের সাথে বারান্দায় বসে চাঁদ দেখতে পারি। সেই সময় কামিনী ফুলের এত মিষ্টি ঘ্রাণ ভেসে আসে আন্টি, আমার ছোট্ট বাসাটাকে আমার কাছে স্বর্গ মনে হয়। আমার বর যখন আমাকে কাছে ছুরি পরিয়ে দেয় পরম যত্নে, যাতে ছুরি ভেঙে হাত কেটে নেওয়া যায়, সেই সময় আমার ইচ্ছে করে সময়টাকে এখানেই থামিয়ে রাখি। এই মধুর সময় যেন কিছুতেই না কাটে। আমাদের অনেকগুলো মিষ্টি মুহূর্ত আছে যেগুলো আপনার টাকা দিয়ে কেনা যাবে না আন্টি। আপনার সুখের মাপকাঠি হতে পারে দামি শাড়ি গহনা, আমার কাছে তা ভিন্ন। আমার সুখের মাপকাঠি হচ্ছে স্বামীর ভালোবাসা। সবার দৃষ্টিভঙ্গিতে এক না। আপনার কাছে যেটা সুখী হবার কারণ, আমার কাছে সেটা মনে হয় লোক দেখানো, ফুটানি করা, নিজেকে সবার সামনে অযথাই জাহির করার প্রচেষ্টা, যার অতসার আসলে শূন্য, পুরোটাই মেকে। তারপরের মাসেই বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিল। শালুক আপন মনে হাসতে লাগলো এসব মনে করে। আদনানের সৌদির ভিসা হলো, টিকিটও কাটা হলো 15 দিন পরের। হুট করে আদনান বাড়ি থেকে উধাও হয়ে গেল। বাড়িতে কেউ আদনানের খোঁজ জানে না। আদনান কাউকে কিছু না জানিয়ে ঢাকায় চলে এলো শালুকের সাথে শেষ একবার দেখা করতে। আদনান প্রথমে এলো ধ্রুবর হলে। ধ্রুবর বন্ধুদের ফেসবুক আইডি থেকে তাদের সাথে যোগাযোগ করলো। বন্ধুদের থেকে ধ্রুবর ফোন নাম্বার জোগাড় করে আদনান কল দিল ধ্রুবকে। আদনানের নাম্বার ধ্রুবর ফোনে সেভ করা ছিল। আদনানের কল পেয়ে ধ্রুব ভীষণ অবাক হলো। তার ফোন নাম্বার তো আদনানের জানার কথা না। বাড়িতে যেই নাম্বার দিয়ে ধ্রুব কথা বলে সেটা শুধু কথা বলার সময় অ্যাক্টিভ করে ধ্রুব। তাহলে এই নাম্বার কিভাবে পেল সে? ভাবনা চিন্তা করে ধ্রুব কল রিসিভ করলো। বাঙ্গা বাঙ্গা স্বরে আদনান জিজ্ঞেস করলো, কেমন আছিস ধ্রুব? ধ্রুব চোখ ভিজে উঠতে চাইলো। সামলে নিল ধ্রুব নিজেকে। নিরুত্তাপ কণ্ঠে জবাব দিল, ভালো আছি। আদনান বলল, আমি ঢাকায় এসেছি, একবার শালুককে নিয়ে আমার সাথে দেখা করতে পারবি? ভয় নেই, তোর কাছ থেকে ছিনিয়ে নিব না শালুককে। আমি জানি নিজের জিনিসের যত্ন তুই কত ভালো করে নিতে জানিস। ধ্রুব বলল, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এরকম কেউ নেই আমার থেকে শালুককে আলাদা করতে পারবে, এই ভয় ধ্রুব করে না। আদনান বলল, কোথায় আসতে পারবে আমাকে টেক্সট করে জানিয়ে দিস, আমি হাজির হয়ে যাব। ধ্রুব কিছু বলল না। আদনান বলল, আমি দেশ থেকে চলে যাব ধ্রুব, 15 দিন পরে আমার ফ্লাইট চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে। শেষবার তোদের সাথে দেখা করে যেতে চাই। তোদের কাছে ক্ষমা না চাইতে পারলে আজীবনের জন্য নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকব। রাতে শালুক ধ্রুবর সাথে একটা রেস্টুরেন্টে এলো। কেন আসছে সেটা ধ্রুব শালুককে আগে বলেনি। চেহারা আদনানকে দেখে শালুক ভূত দেখার মতো চমকে উঠল। খামচে ধরে রাখলো ধ্রুবর হাত। ধ্রুব শালুকের হাত আলতো করে চেপে ধরে বলল, আমি আছি তো, ভয়ের কিছু নেই। শালুক ধ্রুবর এক বাহু শক্ত করে চেপে ধরে বসে আছে। সারা শরীর কাঁপছে, তার বুকের ভেতর হাতুড়ি ফেটা করছে। কিছুতেই বুঝতে পারছে না শালুক ধ্রুব কেন এলো আদনানের কাছে তাকে নিয়ে। কষ্টে তার 2 চোখ টলমল করতে লাগলো। এই মানুষটাকে শালুক দ্বিতীয়বার দেখতে চায়নি আর। ধ্রুব তো জানতো, তবুও কেন নিয়ে এলো? মাথার উপর নানা রঙের আলো, এসি চলছে না, ফ্যানও বন্ধ। শালুক টের পেল সে যেন ঘামছে। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সামনে বসা দম্পতির দিকে। তারপর হেসে ধ্রুবকে বলল, কেমন আছিস তোরা? ধ্রুব বলল, ভালো আছি। আদনান এরপর কি বলবে খুঁজে পেল না। শালুকের দিকে লজ্জায় ভয়ে তাকাতে পারছে না সে। কেমন গলা শুকিয়ে যাচ্ছে তার হঠাৎ করেই। টেবিলের উপর থেকে একটা পানির বোতল নিয়ে ডক ডক করে আদনান পানি পান করলো। শার্টের হাতায় মুখ মুছে বলল, হঠাৎ করে নার্ভাস লাগছে কেন জানি। ধ্রুব হাসল। ধ্রুব সেই হাসি আদনানের কলিজায় খেয়ে লাগলো। কেমন তাচ্ছিল্যের হাসি ধ্রুবর, যেন ধ্রুবর হাসি তাকে বলছে, তোমার মতো নির্লজ্জ মানুষ আবার নার্ভাস হয় নাকি? নিজেকে দাঁতস্থ করে আদনান বলল,
শালুককে আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো, তবে তা শুধু ভালো লাগাই ছিল, কেননা তখন নয়নার সাথে আমার প্রেম ছিল। নয়নার সাথে প্রেম আমি কখনো সিরিয়াসভাবে নিইনি, এমনকি কথা বলতাম যাতে সময় কেটে যায়। এরই মধ্যে বাসায় বড়রা অনেকেই টের পেয়ে গেল ব্যাপারটা, কারো কোনো আপত্তি দেখলাম না। আমি নিশ্চিন্তে নয়নার সাথে প্রেম করতে লাগলাম, কিন্তু নয়নাকে সত্যি বিয়ে করে সংসার করবে এই মনোভাব আমার ক্ষণিকের জন্য মনে এলেও তা আমি এত গভীরভাবে পাত্তা দিইনি। মা মাঝে মাঝে বলতেন, আমি বিরক্ত হতাম শুনে। এরপর সুযোগ এলো আমেরিকা যাওয়ার। আমার তখন দু চোখ ভর্তি নতুন স্বপ্ন, আমেরিকা স্বপ্নের দেশ আমার। ওখানে যাওয়ার পর আশার সাথে সম্পর্ক হবার পর আমার কেন জানি মনে হতে লাগলো আশা আমার জন্য পারফেক্ট না। কিন্তু আশাকে বিয়ে করতে পারলে আমি রাজত্ব রাজকন্যা দুটোই পাবো। আমার খালাও আমাকে খাতির করতে লাগলো। ও দেশের ছেলের চাইতে যে বাঙালি ছেলেদের চরিত্র যথেষ্ট ভালো তা খালা বেশ বুঝতে পেরেছেন। তাছাড়া ওখানে ডিভোর্স, লিড টুগেদার এসব কোনো ব্যাপার না। খালা বাঙালি মেয়ে তো, তাই চেয়েছে আশার বিয়ে আমার সাথে হোক, তাতে অন্তত তার মেয়ের সংসার ভেঙে যাবে না। কিন্তু আমার মাথায় তখন অন্য প্ল্যান। আশা অনেকের সাথেই ক্লোজ হয়েছে, হাফ লিক কিস, এমনকি বিছানা অবধিও গেছে। সেসব আশার নিজের স্বীকারোক্তি। সেই মুহূর্তে আমার মনে হলো এরকম একটা মেয়ের সাথে আমি আজীবন থাকতে পারবো না। আবার তাকে ফিরিয়ে দিলে সোনার ডিম পাড়া হাসছে, অনেক কিছুই হাতছাড়া হয়ে যাবে। আমার কুটিল মন, লোভী মন, স্বার্থপর মন তো নিজেরই খুঁজে গেছে সে তাই। নিজের সুবিধা, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো সে তাই। বারবার মনে হতো বউ হিসেবে দরকার আমার শালুকের মতো দুষ্টু মিষ্টি একটা মেয়ে। এর পর থেকে মনের পর্দায় শালুকের আনাগোনা বাড়তে লাগলো। সিদ্ধান্ত নিলাম আশাকে বিয়ে করে একেবারে আমেরিকায় সেটেল হবার পর তাকে ছেড়ে দিব। এরপর শালুককে বিয়ে করবে, এতে আমার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আশাকে ছাড়ার জন্য উপযুক্ত কারণের অভাব হতো না আমার। দুজনের দেশ, কালচার যেহেতু আলাদা, আশা আমার সাথে অ্যাডজাস্ট করতে পারতো না আমি জানতাম। আশার কাছে ভালো হবার জন্য আমি আশার নাতে না মেলাতে থাকি। আমি বোকা ছিলাম। আশা যে ভীষণ চালাক মেয়ে তা আমি ধরতে পারিনি। আশা আমাকে নিয়ে খেলছিল, তার এই খেলা শেষ হবার আগ পর্যন্ত আমি কিছুতেই বুঝতে পারিনি। ফোনে শালুকের সাথে মাঝে মাঝে কথা বলতাম। শালুকের বয়স কম। আমার কথা শুনে শালুক হয়তো আমাকে নিয়ে ভাবতো কখনো, আমি সেটা জানি না। শালুক কখনো আমাকে ফিডব্যাক দেয়নি। আমি বলতাম, ও চুপ করে শুনতো। এরপর আশা গোদারে বাংলাদেশে আসবে বলো, ওর আশা হয়নি এই দেশে। আমি ভাবলাম এই সুযোগ, দেশে গেলে মাকে বলি বিয়ের ব্যবস্থা করে নিব। সব ঠিক ছিল, আশা যাতে শালুকের প্রতি আমার দুর্বলতা টের না পায়। তাই আশার সামনে সবসময় শালুককে ছোট করে কথা বলতাম, হাসাহাসি করতাম শালুককে নিয়ে, কিন্তু মনে মনে শালুককে সরি বলতাম। মাঝে মাঝে ইচ্ছে হতো শালুককে বলে দেই, এসব বাহান শালুক, অভিনয়, শুধু তোর আর আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য। এর মধ্যে তুইও বাড়িতে গেলি। কিছুদিন পর টের পেলাম আশা তোর প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েছে। আমার মনে হতে লাগলো এত বছর ধরে যে মাছ আমি খেলিয়ে খেলিয়ে বড়শিতে গাঁথার চেষ্টা করছি, সেই মাছ কিনা তুই খালি হাতেই শিকার করতে যাচ্ছিস। তুই বল, আমার কষ্ট হবে না? আশা তোর সব কিছুতে মুগ্ধ হয়, তোর সাথে সবসময় আমাকে তুলনা শুনতে হয়। আমার সারা শরীর জ্বলে যেত এসব শুনে, ভীষণ রাগ হতো তোর উপর। কেন বাড়তে এলি তুই এই ক্ষোভে? তোকে মাঝে মাঝে কী যে করতে ইচ্ছে করতো বলে বোঝাতে পারবো না। এরপর যখন দেখলাম আশা তোর সাথে ঘুরে বেড়ায় হাসাহাসি করে, তখন আমার সহ্য সীমা ছাড়িয়ে গেল। আমার তখন মনে হলো কিছু একটা করতেই হবে এবার। আমি তখন প্ল্যান করলাম, আফিফের বিয়ের আগে রাতে ঠিক করলাম তোকে ভীষণ বদনাম করে দিব, যাতে আশার মোহ কেটে যায়। এবারও ভাগ্য আমার সহায় ছিল না। শালুককে নিয়ে আমি এই প্ল্যান করিনি। আমি পাঠিয়েছিলাম শাপলাকে, কিন্তু কেন জানি শাপলার বদলে শালুক চলে গেল তোর রুমে। এরপর আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। আমার মুখের রা ছিল না শাপলার জায়গায় শালুককে দেখার পর। সেই মুহূর্তে আমার কী পরিমাণ কষ্ট হচ্ছিল তা আমি কাউকে বুঝাতে পারিনি। এরপর আশাও আমাকে ছেড়ে চলে গেল। তখন আমার হতাশা আরও বেড়ে গেল। আশা যদি যাবারই ছিল, তবে কেন এত দেরিতে গেল? তাহলে তো আমি শালুককে হারাতাম না। এরপর শালুক যখন বাড়ি গেল, আমার মনে হলো শালুককে সব খুলে বলতে হবে। আমি চেষ্টা করেছি, কিন্তু শালুক আমার সাথে কথা বলেনি।
তখন আমি রাতে আবারও শালুকের রুমে গেলাম। শালুকের বিন্দুমাত্র ক্ষতি করারও কোনো ইচ্ছে আমার ছিল না। আমি শুধু এই কথাগুলো শালুককে বলতে চেয়েছি। সেদিনও আমি পারিনি। আজ তাই ভাবলাম, আজ যদি না বলে যেতে পারি তবে সারা জীবনের জন্য আমাকে অনুতপ্ত হয়ে থাকতে হবে। আমার সব কথা বলা শেষ। এবার আমার শান্তি। ধ্রুব শালুক দুজনেই চুপ করে রইল। তারপর কফি খেয়ে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে এলো। আদনান চলে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে আদনান শেষবারের মতো ধ্রুবকে একটা মেসেজ পাঠালো, একটা কবিতা থেকে। আমি কেবল একটি দিন তোমার পাশে, তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি, দুজনকেই মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চেক। বাড়িতে এসে বলেছিলাম ওদের, ভালো হোক, ভালো থাকিস তোরা দুজনে। সবকিছু আবারও সুন্দর করে চলছে। জীবন কেটে যাচ্ছে আপন গতিতে। শালুকের এসএসসি পরীক্ষা শেষ হলো। শালুক তখন বাড়িতে গিয়ে নির্ভয়ে থাকতে পারলো আদনান দেশে না থাকায়। দুবোর চাকরি হলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। শালুকের রেজাল্ট হলো এসএসসি পরীক্ষায় শালুক জিপিএ 4.89 পেল। শালুকের এই সাফল্য সবচেয়ে বেশি খুশি হলো ধ্রুব। অফিসের কাছাকাছি একটা কলেজে শালুককে ভর্তি করিয়ে দিল। নতুন কলেজ, নতুন নতুন বন্ধু হলো শালুকের। পড়ালেখা, বন্ধুবান্ধব, আড্ডাবাজি, সংসার সব কিছু শালুক সুন্দর করে সামলাতে লাগলো। কিন্তু সুখ সবসময় মানুষের কপালে থাকে না। উত্থান পতন নিয়েই জীবন। তেমনি এক বিকালে শালুক বইয়ের বাজে একটা চিঠি পেল। কোনো একজন একটা চিঠি পাঠিয়েছে শালুককে, ভালোবাসার চিঠি। সেই চিঠি পড়ে শালুক থরথর করে কেঁপে উঠল। ধ্রুবকে জানাবে করে ভয়ে জানালো না, যদি ধ্রুব তাকে ভুল বুঝে এই ভেবে। তাছাড়া অফিসের কাজে ধ্রুবকে ভীষণ ব্যস্ত থাকতে হয়। রাতে শালুককে পড়াতে বসে ধ্রুব নিজের ফাইলপত্র নিয়ে বসে। কাজের ব্যাপারে ধ্রুব ভীষণ সিরিয়াস। শালুককে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য ধ্রুব তখন মরিয়া। এরই মধ্যে বাড়ি থেকে খবর এলো ধ্রুবর দাদি ভীষণ অসুস্থ। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে ছুটল দুজনে। সিতারা বেগম স্ট্রোক করেছেন, এক পাশ সম্পূর্ণ অচল হয়ে গেছে তার। ধ্রুবর হাত ধরে সিতারা বেগম বললেন, আমার একটা কথা রাখবি ভাই? ধ্রুব দাদির চামড়া কুঁচকে যাওয়া হাত শক্ত করে ধরে বলল, রাখবো দাদি। কি কথা বলো তুমি? সিতারা বেগম 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, একবার তোর মায়ের সাথে দেখা করে আয় শালুককে নিয়ে। কতবার যে খবর পাঠিয়েছে তোকে একটা নজর দেখতে চায় বলে, যাবি? ধ্রুব জবাব দিতে পারল না। কি বলবে সে? বাড়িতে এই প্রথম শালুক আর ধ্রুব একসাথে থাকবে। শালুকের খুব অস্বস্তি লাগছে এখন। হঠাৎ করে কেমন লজ্জা লাগছে। অথচ যখন ঢাকায় প্রথম দুজন একসাথে এক বিছানায় ঘুমিয়েছে তখনও শালুকের এরকম লাগেনি। আজ কেন এরকম লজ্জা তাকে জাঁকিয়ে ধরেছে? শালুকের সারা মুখমণ্ডল লাল হয়ে গেছে। শাপলা এসে শালুকের পাশে বসে পড়ল। তারপর হেসে বলল, তোকে আজকে ভীষণ সুন্দর লাগছে শালুক, বিবাহিতা মহিলার ন্যায় লাগছে। শালুক লজ্জা পেয়ে বলল, শাড়ি চেঞ্জ করে ফেলি আপা? শাপলা বাধা দিয়ে বলল, না না, চেঞ্জ করিস না, ভীষণ সুন্দর লাগছে তোকে শাড়িতে। তুই যে এত অপরূপা, আগে কখনো খেয়াল করিনি। নজর যেন না লাগে কারো। লজ্জাবতী লতার ন্যায় শালুক আরও নুয়ে গেল এ কথা শুনে। হাসনা বেগম এলেন একটা বক্স হাতে নিয়ে। তারপর বক্স থেকে সব গহনা বের করে একে একে শালুককে পরিয়ে দিতে লাগলেন। গলার হার, সীতাহার, কানের দুল, টিকলি, হাতের 2টো রিং, নাকের ফুল, মেয়েদের জন্য গড়িয়ে রেখেছেন তিনি এসব। আর শালুকের গহনা শালুকের গায়ে পরিয়ে দিয়ে বললেন, মাশাল্লাহ, আমার শালুক মাকে আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আল্লাহ যে আমার ঘর আলো করে এরকম 2টো ছাদ দিয়েছে, এতদিন তো আমি তা খেয়াল করে দেখিনি। শালুক মন খারাপ করে বলল, কেন আগে দেখলে না মা? তাহলে অন্তত লেখাপড়া করে করে আমার মাথাটা নষ্ট করতে না। হাসনা বেগম হেসে বললেন, এখন তো আর মা লেখাপড়ার জন্য বকাঝকা দেই না, তবে এখন লেখাপড়া করছি কে? শালুক লাজুক হেসে বলল, তুমি দাও না, তোমার বদলে অন্যজন তো আছে। হাসনা বেগম মেয়ে চিবুকে হাত দিয়ে বললেন, বড় ভাগ্য করে এরকম স্বামী পেয়েছিস মা, তাকে সম্মান দিতে শিখ। তুই বড়ই ভাগ্যবতী শালুক। ধ্রুবর মতো মানুষের স্ত্রী হওয়া 4টিখানি কথা নয়। শালুকের মাথা নিচু হয়ে গেল মায়ের কথা শুনো। সে জানে সে যে আসলেই ভাগ্যবতী। এরকম একজন মানুষ এই সময় খুঁজে পাওয়া যায়,
এই বিচ্ছেদের যুগে এসে সে এরকম একজন মানুষ পেয়েছে যে কিনা তাকে ২ হাতে আগলে রাখে। ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় যা চোখের দিকে তাকালেও নেশা ধরে যায়। ভালোবাসা দিতে যে বিন্দুমাত্র কার্পণ্য করে না, এরকম মানুষ কয়জনে পায়? ধ্রুব রুমের দিকে আসছিল। সাহস করে ফরিদা বেগম ধ্রুবের সামনে এসে দাঁড়ালেন। ভীষণ অবাক হলো ধ্রুব ফরিদা বেগমকে দেখে। সৎমা হয়ে আসার পর উনি প্রথম ধ্রুবকে ভীষণ কষ্ট দিতেন। তারপর কি হলো কে জানে, আস্তে আস্তে তিনি শুধরে গেলেন, কিন্তু ধ্রুব আর তাকে আপন করে নিতে পারল না। কিছু মানুষ মন থেকে একবার উঠে যাওয়ার পর কিছুতেই যেন আর মনে জায়গা করে নিতে পারে না। ফরিদা বেগম ধ্রুবর সামনে এসে বললেন, আমি জানি ধ্রুব, আমাকে তুমি ভীষণ অপছন্দ করো। একটা সময় আমিও তোমাকে সহ্য করতে পারতাম না। তুমি নিজেই ভেবে দেখো না, যার বউ হয়ে এলাম সে যদি দেখে সারা রাত প্রাক্তন স্ত্রীর ছবি দেখে রাত কাটায়, আমাকে গালমন্দ, গায়ে হাত তোলে, তখন সহ্য বিবাহিতা সে মেয়েটির মানসিক অবস্থা কেমন হয়? আমার মনের কষ্ট আরও বেড়ে যেত যখন তোমাকে দেখলে। অল্প বয়সী বিয়ে হয়েছে, এসে সতীনের ছেলে, সতীনের স্মৃতি, এসব দেখতে হচ্ছে। আমার নরেন মনে কি পরিমাণ আঘাত লাগতো তা তোমার বাবা কখনো বুঝতে চাইতো না। আমি সেজন্য তোমার উপর অত্যাচার করতাম। একটা সময় নিজের ভুল নিজে বুঝতে পারি, তোমার মা হবার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ততদিনে আমি দেরি করে ফেলেছি। তুমি আমাকে এরপর আর সহ্য করতে পারতে না। আমার দোষ, আমি মেনে নিয়েছি বাবা। আমাকে মা বলে না মানো, কিন্তু ছেলের বউয়ের প্রতি শাশুড়ির যে দায়িত্ব তা অন্তত পালন করতে দাও। তুমি আমার বড় ছেলে। তোমার বাবা তোমাদের ৩ ভাই বোনের বিয়ের জন্য গহনা গড়িয়ে রেখেছেন অনেক আগে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যেদিন তুমি আর বৌমা একই সাথে বাড়িতে আসবে সেদিন তোমার বউয়ের সব গহনা তাকে পরিয়ে দিব। তোমার শাশুড়ি গিয়ে মেয়েকে গহনা পরিয়ে দিয়েছেন। আমি হতভাগী পারছি না তোমার বউকে কিছু দিতে, যদি তুমি রেগে যাও এই ভয়ে। লজ্জায় তোমার বাবা তোমার সামনে আসতে পারছে না। আমি নিজেও লজ্জিত, তবুও আজ মায়ের অধিকার নিয়ে সামনে এসে দাঁড়িয়েছি। আজকেও কি ফিরিয়ে দিবে বাবা? ধ্রুবর কেমন যেন লাগছে। এত বছর ধরে বুকের ভেতর যে আগুন চাপা দিয়ে রেখেছিল, সেই আগুন আজ আবারও জ্বলে উঠতে চাইছে। ধ্রুব বড় করে নিঃশ্বাস নিল, নিজেকে নিজে জিজ্ঞেস করলো, আর কতদিন? নিঃশ্বাসের নিঃশ্বাস বিশ্বাস আছে কি কে জানে কখন কার মরণের ডাক চলে আসে। মিথ্যা অভিমান জমিয়ে রাখলে কি আমার শৈশবের সেই ক্ষত মুছে যাবে? আল্লাহর কাছে সব বিচারের ভার সঁপে দিলাম আমি। এরা সবাই আমার আপন, এদের সাথে আর কত দিন দূরত্ব রেখে চলবো? পরিবার হাত ধরে ধ্রুব বললাম, বাবা কোথায়? ফরিদার ২ চোখ জলে ভিজে গেল। এই প্রথম ছেলে তার হাত ধরে কথা বলছে। এই পরিবারে এসে ফরিদা শিখেছে সবাই মিলে একসাথে থাকার আনন্দ। আজ সেই আনন্দ শতভাগ পূর্ণ হলো। ধ্রুব মায়ের সাথে বাবার রুমে গেল। অনেক দিন পর বাবাকে দেখেছে ধ্রুব। একটা শ্যাওলা রঙের শার্ট পরে বসে আছেন চেয়ারে, সামনে একটা বই খুলে রাখা। ধ্রুব গিয়ে বাবার কাঁধে হাত রাখল। সেলিম সাহেব পিছনে তাকিয়ে দেখেন ধ্রুব দাঁড়িয়ে আছে। চমকে উঠে দাঁড়ালেন তিনি। ধ্রুব বাবাকে কথা বলার সুযোগ না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বহুদিন আগে ছেলের সাথে করা সব অন্যায় চোখের সামনে ভেসে উঠল সেলিম সাহেবের। বুকটা বিষিয়ে গেল তার গভীর বেদনায়। হায়, কি অবিবেচক ছিলেন তিনি তখন! রাগে ক্ষোভে কেমন অন্ধ হয়ে পড়েছিলেন তিনি সেই সময়, যে নিজের ছেলের সাথে অমানবিক আচরণ করতেও তার বুক কাঁপেনি। মা হারানো ছেলেটাকে যখন তার উচিত ছিল বুকে টেনে নেওয়া, তখন তিনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আজ নিজের অন্যায় কাজের জন্য নিজেই অনুতপ্ত হচ্ছেন বারবার। চোখ বেয়ে শ্রাবণের ধারা নেমেছে। কথা বলতে পারলেন না তিনি, শুধু তার ফুঁফানোর শব্দ শোনা যাচ্ছিল। বুকের ভেতর যেন খামছে দূরে আছে কেউ তাকে। এক অজানা হাহাকার শক্ত করে চেপে ধরেছে তার হৃৎপিণ্ড। ধ্রুব বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, কাঁদবেন না বাবা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি এখন বুঝি নিজের স্ত্রীর প্রতি একজন মানুষের কী পরিমাণ গভীর ভালোবাসা থাকলে সে এত পাগলামি করতে পারে। আমার আজ আফসোস হচ্ছে যে আমার মা একজন সত্যিকার ভালোবাসার মানুষ পেয়েও তাকে ধরে রাখতে পারেনি। আপনি কোনো ভুল করেননি বাবা। আপনার জায়গায় অন্য কেউ হলে নিজেকে সামলাতে পারতো না। কাঁদতে কাঁদতে সেলিম সাহেব বললেন, আমাকে মাফ করে দিস বাবা, আমি তোর যোগ্য পিতা হতে পারিনি।
আমি তোকে ভালো রাখতে পারিনি। ধ্রুব বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা। আপনিও আমাকে ক্ষমা করবেন। আমিও অনেক কষ্ট দিয়েছি। বারবার আপনার ডাক আমি প্রত্যাখ্যান করেছি। আমি লজ্জিত বাবা। বাবা ছেলের এই মিলন দেখল বাড়ির প্রতিটি সদস্য। ফরিদা বেগম এক ফাঁকে ছুটে গিয়ে সবাইকে ডেকে এনেছেন। বাবা ছেলের সাথে সাথে সবাই কাঁদছে। কেন কাঁদছে কেউ জানে না। এক গভীর বিষাদ মিশ্রিত আনন্দ সবাইকে ছুঁয়ে যাচ্ছে। নিজেরা না চাইতেও চোখ ভিজে যাচ্ছে। বাবা ছেলের মিলন দৃশ্যের চাইতে সুন্দর কোনো দৃশ্য যেন কেউ দেখেনি কখনো। উপহারের পর উপহার পেয়ে শালুক অবাক। এত গহনা তার! অবাক হচ্ছে শালুক এসব দেখে। তার মায়ের চাইতেও বেশি গহনা দিয়েছে ফরিদা বেগম। এত গহনা শালুক কি করবে? ধ্রুব রুমে আসতে আসতে অনেক রাত হলো। শাড়ি পরে ঘুমিয়ে থাকা শালুকের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ধ্রুবর মনে হলো, মনের মতো স্ত্রী পাওয়া আল্লাহর দেয়া একটা রহমত যেন, যাকে কাছে টানতে গেলে কোনো জড়তা আসে না, যার দিকে তাকালে মনের সব পেরেশানি কেটে যায়, যার হাসি অন্তরে সুখের দোলা দেয়, সারাদিনের সব ব্যস্ততা ক্লান্তি যার মুখের দিকে তাকালে হারিয়ে যায়, সেই তো স্ত্রী। সৃষ্টিকর্তার সব নিয়ম কি আশ্চর্য রকমের সুন্দর। আল্লাহর শুকরিয়া আদায় করল ধ্রুব। শালুকের কপালে ঠোঁট ছোঁয়া লাগাতে শালুক জেগে গেল। লজ্জা না পেয়ে শালুক নিজে ধ্রুবকে চুমু খেল। তারপর ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আমি ভয়ে এতদিন আপনার কাছে লুকিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি। আমার উচিত ছিল সবার আগে আপনাকে জানানো ব্যাপারটা। আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ। ধ্রুব হেসে বলল, তোমার সেই প্রেমপত্রের কথা বলতে চাও? শালুক চমকে গেল শুনে, গলা শুকিয়ে গেল তার। ধ্রুব পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, বউ আমার, আমি খেয়াল রাখবো না তা কি হয়? ছোটবেলা থেকে দেখে শুনে রেখেছি, আর এখন বুঝি এমনি এমনি ছেড়ে দিব ভাবছ? তোমার বই খাতা গুছিয়ে রাখতে গিয়ে আমি চিঠিটা পেয়েছি, পড়ে হেসেছি কিছুক্ষণ। কি পাগলের মতো কথা বলো তো! তুমি প্রেম করতে রাজি না হলে সে নাকি ঘুমের ওষুধ খাবে। প্রেম ভালোবাসা এত সস্তা না শালুক। তুমি যেভাবে ইগনোর করে যাচ্ছ সেভাবেই করো, দেখবে ওই ছেলে দুদিন পর নিজে থেকে সরে যাবে পাত্তা না পেয়ে। আমার বউয়ের উপর আমার ভরসা আছে। শালুক পিস করে বলল, আপনি এত ভালো কেন? ধ্রুব ফিসফিস করে বলল, বেশি ভালো? শালুক বলল, হ্যাঁ। ধ্রুব বলল, তাহলে চলো আজ একটু খারাপ হই। আমার বোকা ফুল এত সুন্দর করে শাড়ি পরেছে, আজ রাতে যদি একটু খারাপ না হই তবে এই পুরুষ হয়ে জন্মানো বৃথা যাবে। আজ সারা রাত আমি ভীষণ রকম খারাপ থাকবো শালুক। লজ্জায় শালুক চোখ বন্ধ করে ফেলল। ধ্রুব রুমের বাতি বন্ধ করে দিল। চলবে ভিউয়ার্স, গল্পটার আর এক পর্ব বাকি আছে। গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।